নমস্কার বন্ধুরা, শিবশক্তি 1111 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে পার্টটা নিয়ে কথা বলবো টুইন ফ্লেম জার্নির, সেটি হচ্ছে ইনার ওয়ার্ক। প্রথমেই বলি টুইন ফ্লেম কি। যারা এর আগে এই ভিডিওটি দেখেননি, এই ভিডিও ছাড়াও টুইন ফ্লেম সম্পর্কে সেরকম সমগ্র কোনো ধারণা নেই, তাদের জন্য টুইন ফ্লেম হচ্ছে সেই মানুষ দুজনকেই বলা হয়, যেই দুটি মানুষ অর্থাৎ কিনা দুটি বডি বা দুটি দেহ এবং আত্মা বা সোল সেটি হচ্ছে একটি, যেটা কিনা অর্ধেক হয়ে দুটি মানুষের মধ্যে বিভাজিত হয়ে আছে। সেই দুইটি মানুষই হয় টুইন, এবং এই জার্নিটা বা তাদের জীবনের এই জার্নিটা হচ্ছে টুইন ফ্লেম জার্নি, যেটি কিনা অনেক বিস্তৃত, ব্যাপক এবং এর অনেক ব্যাখ্যা আছে। প্রথমত, টুইন ফ্লেম জার্নিটি কেউ নিজে ইচ্ছে করে পছন্দ করে না বা চয়েস করে না, এবং এই জার্নিতে যা যা ঘটনা ঘটে, বিভিন্ন চ্যানেলে অনেকে অনেক কিছু বলে থাকেন এবং কমন অনেক কথাই বলে থাকেন। কেন বলেন? কারণ এই ধরনের ঘটনাগুলোই ঘটে, এবং সেই ঘটনাগুলো তারাই প্রত্যক্ষ করবে যারা এই টুইন ফ্লেম জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে। তো ধরুন টুইন ফ্লেম জার্নিটি দুজনের মধ্যে চলেছে, তার মধ্যে একজনের আছে ফেমিনাইন এনার্জি আর একজনের আছে ম্যাসকুলাইন এনার্জি, এবং ধরে নিচ্ছি একজন পুরুষ এবং একজন নারী, কেননা সেটাই স্বাভাবিক ক্ষেত্রে হওয়া উচিত বা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী হয় যে দুজন মহিলা হতে পারেন, তার মধ্যে একজনের ম্যাসকুলাইন, একজনের ফেমিনাইন এনার্জি, এবং এরাও টুইন ফ্লেম জার্নিতে আছে। ঠিক তেমনি পুরুষের ক্ষেত্রেও এটা দুজন পুরুষের ক্ষেত্রেও হতে পারে। তো আমি একটা খুব সাধারণ পরিস্থিতি নিয়ে আলোকপাত করছি। একটি নারী এবং একটি পুরুষ যারা কিনা টুইন ফ্লেম জার্নিতে চলেছেন, এবং অবশ্যই ডিভাইন ফেমিনাইন, নারী তো এভাবে নির্ধারিত হয় না। ডিভাইন ফেমিনাইন মানে যিনি কিনা ফেমিনাইন এনার্জিটাকে ক্যারি করছেন, অর্থাৎ ধারক ও বাহক, এবং তিনি প্রথম অ্যাওকেন হন বা জানতে পারেন তিনি এই টুইন ফ্লেম জার্নিতে আছেন। প্রথমে থাকবে তার ডিস্ট্রাকটিভ এনার্জি, এবং সেই ডিস্ট্রাকটিভ এনার্জিটা তিনি চেঞ্জ করে ডিভাইন কাউন্টার পার্টে আসবেন কি করে না, সেই রাস্তাটাই হচ্ছে ইনার ওয়ার্ক। তো এইটাই হচ্ছে মূল কথা আজকের আলোচনার বিষয়, ইনার ওয়ার্ক। হোয়াট ইজ ইনার ওয়ার্ক? ইনার ওয়ার্কটি কী? প্রথমত বলে রাখি, ইনার ওয়ার্কটি বেশ কিছু নিয়ম নীতি বা কিছু রিচুয়ালস বা কিছু মেডিটেশন এগুলোর ওপর কিন্তু নির্ভরশীল। এটা মোটেই সঠিক কথা নয়, কিন্তু এগুলো এর পরিপূরক। কেন বলছি? প্রথম কথা, ইনার ওয়ার্ক করা মানে নিজের ইটসেলফ, তোমার ইটসেলফ, যে একজন ডিস্ট্রাকটিভ ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইনে উন্নীত হবেন, এবং যার মধ্যে ম্যাসকুলাইন এবং ফেমিনাইন এনার্জি ব্যালেন্স হবে, তার ইনার ওয়ার্ক করার প্রয়োজনীয়তা কী? প্রথমত হচ্ছে, নিজেকে ব্যালেন্স করার জন্য সবাই সব পরিস্থিতিতে তৈরি থাকে না। সবাই কেন, বেশিরভাগ মানুষই তৈরি থাকেন না। খুব কম মানুষই বা রেয়ার, হয়তো একজন বা ভেরি ফিউ, হয়তো সেভাবে ইনার ওয়ার্ক না করেও বা প্রসেসটা না করে ইনার ওয়ার্কের নিজেকে কিন্তু ডিভাইন পর্যায়ে উন্নীত করেছেন, কিন্তু করেছেন ইনার ওয়ার্ক বাই প্রসেসিং করেননি, টেকনিক্যালি করেননি, নন টেকনিক্যালি তিনি ইনার ওয়ার্ক করেছেন। জিনিসটা কিন্তু বোঝার বিষয়। কী করে বোঝাই? ইনার ওয়ার্ক কী মানে রাস্তায় বা পথে বা কী ওয়েতে করা হয়। প্রথমত একটি থাকে 7 চাকরা মেডিটেশন। 7 চাকরা মেডিটেশন
প্রত্যেকটি নিয়ে পরে ডিটেলস আলোচনা করছি। আগে বলে দিই, আরও একটি থাকে, সেটি হয় মিরর এক্সারসাইজ। নাম্বার 3 যেটি আমি বলবো সেটি হচ্ছে ডিএনএ হিলিং বা অ্যানসেস্টর হিলিং। নাম্বার 4 যেটা থাকে ডিএমডিএফ ব্যালেন্সিং বা ডিভাইন কাউন্টার পার্ট, যে দুটো আছে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাসকুলাইন, এটা একটা ব্যালেন্সিং করা। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মূল শর্ত হচ্ছে নিজের ভিতরের আত্মশুদ্ধি করা, নিজেকে ঠিক করা, নিজেকে ব্যালেন্স করা। যেমন আমি যেটাই না করি আমার মধ্যে প্রচণ্ড রাগ। কেন রাগ? হয়তো সত্যি কেউ অন্যায় করেছে, তাই জন্যই আমি রেগে যাচ্ছি, কিন্তু আমার রাগের বহিঃপ্রকাশটা খুব বেশি। এটা কিন্তু আমার কোনো পজিটিভ নেচার বা পজিটিভ গুণ নয়। কারণটা হয়তো সঠিক, কিন্তু গুণটা সঠিক নয়। তো আমায় অবশ্যই জাজমেন্টাল হলে চলবে না। জাজমেন্টাল মানে এই নয় কেউ অন্যায় করে যাবে আর সেটা আমি মেনে নেব, কিন্তু কেউ অন্যায় করলে প্রত্যেকটা জিনিসের শাস্তি দেওয়ার দায়িত্ব আমার নয়। প্রথম কথা, একটা তো লিগ্যাল রাস্তা আছেই বড় কেউ কোনো অন্যায় করলে, এবং সেই লিগ্যাল রাস্তার থেকেও বড় রাস্তা হচ্ছে ঈশ্বরের দরবার, ঈশ্বরের বিচারালয়। সেখান থেকে মানুষের দরবার থেকে পালিয়ে বাঁচলেও কেউ ঈশ্বরের কাছ থেকে পালিয়ে বাঁচতে পারবে না। এটা কিন্তু চিরসত্য, ধ্রুব সত্য, এবং কোনোভাবেই এটা মিথ্যা নয়। এখন প্রশ্ন হলো, রাগ বা অ্যাঙ্গার এটাকে কী করে কন্ট্রোল করব। আমি প্রত্যেকটা জিনিস নিয়ে ইন্ডিভিজুয়ালি বলবো, তবে এই ভিডিওতে হয়তো পুরোটা বা সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়, আর একটা পার্ট আসতে পারে, অথবা আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করে দিতে পারি। এটা ডিপেন্ড করবে ভিডিওটি কতটা লং হচ্ছে তার উপর। এবং এই ভিডিও চলাকালীন আমি বলে দিই, আমার ভিডিওটি যদি কারোর কোনো প্রয়োজনে লাগে, কাজে লাগে এবং ইন্টারেস্টিং লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং তার পাশে বেল আইকনটি অন করে দিলে আমার নোটিফিকেশন ভিডিও সব কিছু ঠিক সময় পেয়ে যাবেন। এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এরপরে আমি যেই কথা নিয়ে আলোচনা করছিলাম সেই প্রসঙ্গে আসি। অ্যাঙ্গার বা রাগ এটি একটি কিন্তু নেগেটিভ গুণ। এটা অবশ্যই ডিস্ট্রাকটিভ এনার্জি থেকে ডিভাইন পর্যায়ে এনার্জিতে উন্নীত হতে একটা বাধা। হতে পারে জেলাসি, হতে পারে ইগো। এই প্রত্যেকটি কিছু কারণ যেগুলো কিনা মানুষের নেগেটিভ গুণ, সেইগুলি মানুষের জীবনে উন্নীত হতে এবং সর্বোপরি ইনার ওয়ার্ক না করলে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা বা এটাকে সঠিক উপায়ে নিয়ন্ত্রণ করা কঠিন। অসম্ভব বলবো না। ইনার ওয়ার্কটা কি? নিজেকে কন্ট্রোল করা। ইনার ওয়ার্ক করা মানে কিন্তু কেউ স্পিরিচুয়াল জার্নিতে যাচ্ছ, দিনরাত ঈশ্বরের নাম গান করবে এবং দিনরাত শুধুমাত্রই মেডিটেশন করবে, এটা কখনো নয়। প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা মানুষের করা উচিত। এটা শুধু টুইন ফ্লেম জার্নির জন্য নয়, ইনার ওয়ার্কটা প্রত্যেকটা মানুষের করা উচিত। বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে, মনোযোগ নেই, মনঃসংযোগ করতে পারে না বাচ্চারা, এদের জন্য বিশেষ করে প্রয়োজন। মূল অর্থ কি ইনার ওয়ার্কের? মনঃসংযোগ করা, মনটাকে একটা নির্দিষ্ট দিকে চালনা করা, আমার মধ্যে থেকে সমস্ত খারাপ গুণগুলোকে বের করে দেওয়া। ডিএমডিএফ ব্যালেন্সিং, যেমন আমার ভেতরের মধ্যে ডিভাইন ম্যাসকুলাইন এবং ডিভাইন ফেমিনাইনের এনার্জিটা ব্যালেন্স হবে। এবং ডিভাইন ম্যাসকুলাইন কীরকম হবে? তারা হচ্ছে ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক। এই মানে ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক হতে হবে না, কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক এবং ইমোশনাল ডিভাইন ফেমিনাইন, এই দুটো জায়গার ব্যালেন্স থাকবে। কোনোটা না বেশি হবে না কম হবে। অর্থাৎ কিনা কেউ শুধুমাত্র একজন ডিভাইন ফেমিনাইন শুধু নিজের মনের আধ্যাত্মিক অনুভূতি বলবো না, নিজের মনের ইম্যাজিনেশন বা যেটাকে বলে কি না ভীষণ ইমোশনাল ফিলিংস, এইগুলোকে ক্যারি
করে চলবে না। তেমনি শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক লাইফটা, টাকা পয়সা মানি, সেটার দিকেই একমাত্র ফোকাস করে চলবে না, দুটো জিনিসের ব্যালেন্স করতে হবে। এই জন্যই TMDF ব্যালেন্সিং। মিরর এক্সারসাইজ কেন করা হয়? মিরর এক্সারসাইজ জিনিসটা হচ্ছে এটাই, যেটা কিনা আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলো, হতে পারে সে আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন, অথবা হতে পারে আমার কালিগ। এইবার একজন বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন যাকে আমার হয়তো সেরকমভাবে প্রয়োজন নেই, আমি কর্ড কাটিং করে দিতে পারি, কথা না বলতে পারি, তাকে জীবন থেকে বা মন থেকে দূরে সরিয়ে দিতে পারি, অ্যাভয়েড করে এড়িয়ে যেতে পারি। কিন্তু আমি যদি একটা জায়গায় কাজ করি, যে কোনো সেক্টরে কাজ করি, আমার কালিগকে তো আমি অ্যাভয়েড করতে 100% পারবো না, কেননা আমার তার সঙ্গে কাজ করতে হবে, তাহলে আমায় কাজ ছেড়ে দিতে হবে। এবার একটা কেউ ভালো চাকরি করলে, কেউ ভালো জায়গায় প্রতিষ্ঠিত জায়গায় কাজ করলে, ভালো ডেজিগনেশনে কাজ করলে, একটা জায়গায় কালিগ নেই, সমস্যা হচ্ছে, সেইটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেলাম, কথা দিয়ে বলছি, এটা খুব সহজ কাজ নয়, সেখানে গিয়েও এই সমস্যাটা হলো, তাহলে কি হবে? তাহলে তো নিজেকে কন্ট্রোল করতে হবে, সবার আগে নিজেকে ঠিক করতে হবে, নিজেকে ব্যালেন্স করতে হবে, যে যেটা করুক, আমার কাছে যতই বাধা দিক, আমি আমার জায়গায় পিওর থাকবো, ঠিক থাকবো, এবং আমি ঠিক ট্র্যাকে হাঁটবো, আমি বিচ্যুত হব না, আমার জায়গা থেকে বিচলিত হব না। কি করে? কেউ আমাকে হার্ট করেছে, কেন করেছে, কিসের জন্য, আমি কারণটা খুঁজে বের করব। এবার কারণটা আমি নিজেকে প্রশ্ন করলাম, বা একটা কাগজে লিখলাম, আমি হার্ট হয়েছি, কেন হয়েছি? কেননা সে আমাকে এই কথা বলেছে, সে কেন বলেছে, আমি খুব সহজ সরলভাবে বলছি। সে বলেছে তার কারণ আমি এই কাজটায় ভুল করেছি, অথবা আমি কাজ খুব ভালো করে পারি। আমি যদি কাজটা ভুল করি, তাহলে সে যদি আমায় বলে, তাহলে আমার সেটাকে অ্যাকসেপ্ট করতে অসুবিধে কোথায়? এটার থেকে তো আমার ভুলটা থেকে শিক্ষা নেওয়া হবে, এখানেই তো প্রবলেমটা সলভ হয়ে গেল। আর যদি সে আমার ইমপ্রুভমেন্ট দেখে আমায় বলে, তাহলেই বা আমার অসুবিধেটা কোথায়? তাহলেও তো এটাই তো বোঝাই যাচ্ছে যে আমি প্রগ্রেস করছি আমার জীবনে, তাতে তো আমার ভেতর থেকে আনন্দ পাওয়ার কথা, কারোর কথায় তো দুঃখ পাওয়ার কথা নয়, কারোর কথায় তো কিছু এসে যায় না। আমার নিজের রাস্তা, নিজের জার্নিটা সঠিকভাবে না চললে, কারণটা আমায় খুঁজে বের করে আমার সমস্যাটাকে আমাকেই সমাধান করতে হবে। এই কাজটাই হচ্ছে মিরর এক্সারসাইজ। আমি খুব ছোট করে একটা জিনিস বললাম, এটা যে কোনো রকম ঘটনা পরিস্থিতিতে নিজেকে নিজে প্রশ্ন করে বা লিখে সাদা কাগজে কোয়েশ্চেন অ্যান্সার করে নিজেই নিজের প্রবলেমটা সলভ করতে পারবে। আর রইল 7 চক্র ব্যালেন্সিং। অনেক ভিডিও পাওয়া যাবে ইউটিউবে, যে কোনো এতে বলার বিশেষ কিছু নেই। ব্যালেন্সিংয়ের ভিডিওটি শুনে লম থেকে আউম পর্যন্ত যে 7টি চক্র আছে, সেই 7টি চক্র যেরকমভাবে উচ্চারণ করা হয় পদ্মাসনে বসে, এবং যেই পশ্চারে সেটা দেখিয়ে দেওয়াই থাকে, নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়া, অর্থাৎ প্রাণায়ামটা আগে প্র্যাকটিস করা উচিত। এই প্রাণায়াম প্র্যাকটিস করলে নিঃশ্বাসের সমস্যা, শরীরের ভেতরের মধ্যে একটা শ্বাসবায়ুর যে প্রসেসিং, নেগেটিভ এনার্জিটা যে বেরিয়ে যাচ্ছে নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে, এবং পজিটিভ এনার্জিটা যে ঢুকছে নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে, এই প্রসেসিংটা অনেক বেশি প্রগ্রেসিভ হবে, চালু হবে। এটা কিন্তু যে কোনো সময় যখন কিনা ভীষণ মানুষ ইরিটেটেড, টেন্সড হয়ে থাকে, অথবা বিচলিত হয়ে থাকে, নার্ভাস হয়ে থাকে, ডিপ্রেস হয়ে থাকে, এই এক্সারসাইজটা, প্রাণায়ামটা ভীষণভাবে করা প্রয়োজন। এটা কিন্তু খুব ভালো কাজ দেয়। বা কোনো কাজে ব্রেন খুলছে না, মাথা কাজ করছে না, তো এই প্রসেসেই নিঃশ্বাস আদান প্রদান চলবে, এবং তার সঙ্গে এই উচ্চারণগুলো নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে লাম যে স্পেল হবে, একদম নিচ থেকে ওপর অবধি, মাথার ওপর অবধি, এই যে পুরো ব্যালেন্সিংটা বা এই পুরো যে প্রসেসিংটা হবে,
করা হবে। এর ফলে কি হবে, 7 যে চাকরা আমাদের শরীরের 7টা জায়গায় অবস্থিত, যেটা কিনা 7টা এলিমেন্টকে ওপেন করবে, স্ট্রং করবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, মেয়েদের ক্ষেত্রে লোয়ার 3 চাকরার ব্যালেন্স বেশি করে করার প্রয়োজন হয়। সব ক্ষেত্রে হয় না, অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে হয়। যাদের মধ্যে ফেমিনাইন এনার্জি বেশি থাকে তাদের মধ্যে লোয়ার 3 চাকরাই ব্যালেন্স করার বেশি প্রয়োজন থাকে। এবং কেননা লোয়ার 3 চাকরা অ্যাক্টিভেটেড থাকে না, ইনঅ্যাক্টিভ থাকে। ঠিক তেমনি ম্যাসকুলাইন এনার্জির ক্ষেত্রে লোয়ার 3 চাকরা কিন্তু খুব বেশি অ্যাক্টিভ থাকে, কিন্তু আপার 3 চাকরা অ্যাক্টিভ থাকে না। তো তার সঙ্গে থাকে হার্ট চাকরা হচ্ছে এমন একটি চাকরা ব্যালেন্স যেটা কিনা হার্টটাকে ওপেন করতে হবে, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। হার্ট চাকরা ওপেন হওয়ার কেন না, আনকন্ডিশনাল লাভ সেন্ডিং অ্যান্ড রিসিভিং আনকন্ডিশনাল লাভ, যেটা ভীষণ প্রয়োজন। এটা কিন্তু শুধুমাত্র একটা টুইন ফ্লেম জার্নিতে না, যে কোনো মানুষের ক্ষেত্রে এই আনকন্ডিশনাল লাভ, এই ফিলিংসটা নিজের মধ্যে অ্যাপ্রোচ করাটাই ভীষণ প্রয়োজন। আনকন্ডিশনাল লাভ মানে শুধু বাইরের মানুষকেই ভালোবাসা নয়, নিজের সেলফ লাভও ইনক্রিজ করা হয় এর সাহায্যে। নিজেকে ভালোবাসা মানে নিজেকে যত্ন করা কিন্তু শুধু বাইরের যত্ন নয়, নিজের শরীরের ভেতরে এবং বাইরে একটা স্ট্রং হিউম্যান তৈরি করা, স্ট্রং ফেমিনাইন তৈরি হবে, যার ভেতরে ম্যাসকুলাইন এবং ফেমিনাইনের ব্যালেন্স থাকবে এবং যার বাইরে থাকবে কমপ্লিট একটা সুন্দর ফেমিনাইন। এবং তার জন্য শরীর, মন এবং নিজের ভেতরের আত্মশুদ্ধি, এই প্রত্যেকটা জিনিসের ভীষণভাবে প্রয়োজন। এর পরে যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে, আমি 7 চাকরা ব্যালেন্সিং করছি, আমি ডিএমটিএফ ব্যালেন্সিং করছি, আমি মিরর এক্সারসাইজ করছি, বাকি থাকলো কি ডিএনএ অথবা অ্যানসেস্টর হিলিং। এটার কি এবং কেন প্রয়োজন? এই 3টে কাজ করার পরেও অনেকের ক্ষেত্রে গ্রোথ হয় না জীবনে। মানে হতে পারে তার ডিএমের সঙ্গে তার কমিউনিকেট হচ্ছে না, বা ডিএম তার কাছে ফিরে আসছে না, কথা বলছে না, যেটা কিনা হয় 5ডিতে ইউনিয়নের পর 3ডিতে ইউনিয়ন বা রিউনিয়ন, সেই জিনিসটাতে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে, হারমোনিয়াস রিউনিয়ন হচ্ছে না। হারমোনিয়াস রিউনিয়ন কাকে বলে না, যখন 5ডিতে ইউনিয়ন হয়ে যায় বা রিউনিয়ন হয়ে যায় 5ডিতে ইউনিয়ন যেটা ইচ্ছে বলতে পারি, সেটা হয়ে গেলে তারপরে যে কাউন্টার পার্ট থাকে তার সঙ্গে কিন্তু একটা 3D লাইফে প্রত্যক্ষ এবং ভালো সম্পর্ক তৈরি হওয়ার দরকার, যেখানে তাদের ব্যালেন্সিং হয়ে গেলে সেই সম্পর্কটা কেন তৈরি হওয়া দরকার। আমাদের টুইন ফ্লেম জার্নিটা কেন ঈশ্বর দিয়েছেন, শুধুমাত্র যে নিজেকে ঠিক করার জন্য তা না, নিজেকেই ভালোবেসে যাওয়া তা নয়, সেখানেই তো তাহলে কাজ স্টপ হয়ে যায়। কারোর ক্ষেত্রে নিজেকে ভালোবাসার প্রয়োজনটা বেশি পড়ে, কেননা সে হয়তো নিজেকে যত্নই করেনি, নিজেকে হেট করেছে, নিজেকে ভুল বুঝেছে, নিজেকে কষ্ট দিয়েছে, সেই ক্ষেত্রটা আলাদা। অবশ্যই নিজেকে ভালোবাসার প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে কী প্রয়োজন, সোল পারপাসে কাজ করা, যার জন্যই ডিএমকে দরকার। এটা ভীষণভাবে প্রয়োজন। ডিএমের সঙ্গে ডিএফ একসঙ্গে মিলিত হয়ে সোল পারপাসে কাজ করবে, যেটা কিনা এই সারা পৃথিবীর জন্য যে কোনো কাজ হতে পারে, ছোট থেকে বড়, যেইটুকুই করুক সেইটুকুই কিন্তু একটা ব্যাপ্ত হয়ে জীবজগতে সংসারের জন্য একটা অপরিহার্য কিছু এনে দেবে, কিছু না কিছু তো দেবেই। এই উদ্দেশ্য নিয়েই তো তাদের আশা পৃথিবীতে। সেইটা যে করার জন্য তো তার সঙ্গে অবশ্যই হারমোনিয়াস রিউনিয়ন হওয়া দরকার। হারমোনিয়াস রিউনিয়ন হলে প্রথমে ডিএম জানবে, নিজে ডিএমের অ্যাওয়েকেনিং হবে, এবং ডিএমের অ্যাওয়েকেনিং হলে ডিএফের সঙ্গে যখন একটা ভালো সম্পর্ক তৈরি হবে, কখন হবে, কার্মিক পার্টনার, থার্ড পার্টি সব চলে গেলে, এইসব বিষয় নিয়ে পরে আমি আসবো। তার জীবনে অনেক কার্মিক থাকতে পারে, থার্ড পার্টি থাকতে পারে, এরা হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে, ওয়াইফ হতে পারে হাজব্যান্ডের ক্ষেত্রে। এগুলো শুনতে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু এগুলোর কিন্তু বাস্তবতা আছে। হতে পারে কারোর পেরেন্টস, হতে পারে কোনো রিলেটিভ, হতে পারে কোনো বন্ধু, হতে পারে কলিগ,
অনেক রকম কিছুই হতে পারে। যারা কিনা সোল পারপাসের কাজে করতে বাধা দেবে মানে কি, তাদের মধ্যে যদি হারমোনিয়াস ইউনিয়ন না হয় তারা তো সোল পারপাসের কাজ করতে পারবেন। একটা কথাই প্রসঙ্গে বলে রাখি বা বলে রাখা ভালো, একজন ডিভাইন ফেমিনাইন কখনো কিন্তু এই ধরনের মনোভাব পোষণ করে না যে যদি তার ডিভাইন ম্যাসকুলাইন ম্যারিড হয় তার কাছ থেকে তার পরিবারকে দূরে সরিয়ে দিয়ে তার ডিভাইন ম্যাসকুলাইনকে ছিনিয়ে নিয়ে আসবে। এটা সে কখনোই চায় না মন থেকে। সে এটাই চায় যে তার সঙ্গে তার ডিভাইন যে সোল তার একটা পরিপূরক মিলন হোক, এমনভাবে হোক যাতে করে তার যে আর একজন পার্টনার আছে, কার্মিক পার্টনার, সে যদি তার ডিভাইন ম্যাসকুলাইনকে হার্ট করে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, সেখানে যদি ডিভাইন ম্যাসকুলাইন ভালো না থাকে, সেই জায়গা থেকে ঈশ্বর যেন তাদের দুজনকে মুক্তি দেন। এবং এই কারণে মুক্তি দেন যাতে তার যে পার্টনার আছে সেও একজন ভালো সোলমেট, বা সে যদি টুইন হয় সেও তার একজন টুইনের কাছে চলে যাক, সে খুব সুখে থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক। তবে আমি আমার ডিভাইন ম্যাসকুলাইনের সঙ্গে লাইন হতে পারবো এবং হারমোনিয়াসলি রিউনিয়ন করতে পারবো, আমাদের কাজ করতে পারবো সোল পারপাসে। এবং সোল পারপাসের কাজ করা এই সমস্ত কিছুর পর কিন্তু সিদ্ধান্ত বা কাজ করার সঙ্গে সঙ্গে তার পরবর্তী সিদ্ধান্ত হবে তারা দুজনে একসঙ্গে কীভাবে থাকবে, একসঙ্গে থাকবে। এটা ডিপেন্ড করে সাধারণত ডিভাইন ফেমিনাইনের ওপর। ঈশ্বর একটা সময় অবধি ডিভাইন ফেমিনাইনের ওপর অনেক পরীক্ষা করেন, অনেক যন্ত্রণা দেন, অনেক কষ্ট দেন, এবং যখন একটা সময় আসে তখন কিনা ঈশ্বরই সব কিছু হাতের কাছে এনে দেন। এই কথাগুলো শোনার মতো মনে হবে, এই কথাগুলি তখনই সত্যি বলে কেউ বুঝতে পারবে যে এই জার্নিটাকে পুরোপুরি ফেস করেছে। তো যাই হোক, আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই এই ইনার ওয়ার্ক নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব, এবং আশা করি আমার এই ভিডিওটি তোমাদের স্বল্প পরিসরে তোমাদেরকে এতটুকু হলেও কিছু ইনফরমেশন দিতে পারলাম। এবং তোমাদের প্রত্যেকের যদি ভালো লাগে, কারোর যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো, আমার চ্যানেলটিকে একটু শেয়ার করো। থ্যাংক ইউ।